হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যেটা হচ্ছে যে এর আগে আমরা ডিসকাস করেছি যে গোটা সাবজেক্টটা নিয়ে আমি ডিসকাস করেছি। সুতরাং এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার অফ দিস সাবজেক্ট, and the name of the chapter is Concept and Introduction, Entrepreneur and Entrepreneurship, Concept and Introduction, চ্যাপ্টার নাম্বার 1। আমার চ্যাপ্টার নাম্বার 1 থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সাবজেক্টের নাম হচ্ছে এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট। সো হু ইজ অ্যান এন্টারপ্রেনার? অ্যান এন্টারপ্রেনার ইজ অ্যান individual who starts and runs a business with limited resources and planning, and is responsible for all the risks and rewards of his or her business venture. The business idea usually encompasses a new product or service rather than an existing business model. বলছে এমন একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, যে একটা বিজনেস শুরু করে, ঠিক আছে, এবং এই বিজনেসটি খুব লিমিটেড রিসোর্সে, বিরাট মানে তোমাকে যে অনেক বাজনা দিয়ে শুরু করলো এরকমভাবে নয়, খুব লিমিটেড কিছু নিয়ে শুরু করলো, এবং তার দায়িত্ব তাকেই নিতে হবে। বিজনেসে যা ভালো হবে মন্দ হবে তার দায়িত্ব তার ব্যক্তিগত তার কাঁধে বর্তাবে। এরকম একটা ভেঞ্চার, এরকম একটা উদ্যোগ। দ্য বিজনেস আইডিয়া সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে নতুন ধরনের একটা বিজনেস, ওই কাগজের দোকান, কলমের দোকান এরকম টাইপের না, মুদিখানা দোকান না, এটা একটা নতুন টাইপের আইডিয়া। whenever you talk about entrepreneur, যখন আমরা বলি এন্টারপ্রেনার কথাটা ইউজ করি না, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর গোয়িং টু ওপেন এ মুদিখানা দোকান বা কাগজ কলমের দোকান না, এরকম টাইপের না, একটা নতুন ধরনের কিছু আমরা বলতে চাইছি। বুঝে গেল? যখন আমরা এন্টারপ্রেনার শব্দটা ইউজ করি, দ্যাট উই মিন দ্যাট the man has started or the student has started some business which is new, which is not old, which is a new product হতে পারে বা সার্ভিসও হতে পারে, rather than an existing business model। ঠিক আছে? আচ্ছা, যখনই এন্টারপ্রেনার শব্দটা বলি আমার মনের মধ্যে দেখতেছে তাহলে কাদেরকে এন্টারপ্রেনার বলবো। এই যে সামনে তোমাদের ছবিগুলো দেখাচ্ছি, ব্যক্তিবর্গের ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকেই খুব সফল এবং গেম চেঞ্জিং এন্টারপ্রেনার, এবং প্রত্যেকেই দেখো এন্টারপ্রেনার শব্দটা এদের মধ্যে কত ভালোভাবে ফিট হয়। স্টিভ জবস আমার নাম, প্রথম ব্যক্তি যার ছবি রয়েছে, স্টিভ জবস নাম জানা নয়, এটাকে নতুন করে ডিসক্রাইব করার কোনো মানেই হয় না। স্টিভ জবস অ্যাপেলের সঙ্গে অনেক বহুদিন কাজ করেছেন, নানা রকম অ্যাপেল আইফোন এসবের তিনি হচ্ছে যে কর্ণধার, এসব তিনি বের করেছেন, ইনভেনশন করেছেন। কাস্টমারকে খুব ভালো বুঝতে পারতেন, কাস্টমারের যে ডিমান্ড এবং সে চাহিদাটাকে পরিপূর্ণ ফুলফিল করার যে অদ্ভুত ক্ষমতা তার ছিল স্টিভ জবসের, এবং তিনি বিরাট একটা এন্টারপ্রেনারশিপের বলতে গেলে বিরাট একটা আইকন হয়ে রয়েছে। নেক্সট মার্ক জুকারবার্গ, বলতে আমার বিশেষ কিছু বলার দরকার নেই, তোমরা সবাই জানো। রিচার্ড ব্র্যানসন, ইংল্যান্ডের খুব বড় একটা কোম্পানির মালিক, এবং ওদের অনেক গ্রুপ অফ কোম্পানিজ। ইনফ্যাক্ট জেফ বেজোস নাম শুনে হচ্ছে অ্যামাজনের যিনি কর্ণধার। স্যাম ওয়ালটন, ওয়ালমার্ট, দ্যাট টুপির কোনো লেখা আছে ওয়ালমার্ট, সুতরাং ওয়ালমার্ট বা তোমার যে শপিং মল বা এসব টাইপের বিজনেস, রিটেল বিজনেস, যেখানে একটা মলের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, সেরকম বিজনেসের কর্ণধার স্যাম ওয়ালটন। আজিম প্রেমজি হচ্ছে যে আমাদের এই উইপ্রো যে কোম্পানিটা আছে তার একসময় সিইও ছিলেন, এবং তার হেড ছিলেন উইপ্রো কোম্পানির, এখন রিটায়ার করেছেন, তার ছেলে সম্ভবত হেড এখন। তো প্রথমে তিনি, আজিম প্রেমজি, গল্পটা শুনলে খুব দারুণ গল্প, যে তিনি প্রথমেই একটা ভেজিটেবল অয়েল মানে ঘি, ডালডা, লাইট, টিউবলাইট এসব বিজনেস থেকে শুরু করেছিলেন। তারপরে সফটওয়্যার বিজনেসে 90-এর দশকে সফটওয়্যার বিজনেসে এলেন, এবং তো এই যে খুব 1970 থেকে 2000 অবধি দারুণ উনি কোম্পানিটাকে চালিয়েছেন, এবং তার বাবা তার আগে কোম্পানির মালিক ছিলেন। তার বাবা যেখান থেকে কোম্পানিটাকে ছেড়েছিলেন সেইখান থেকে আজিম প্রেমজি কোম্পানিটা একদম বিশ্বের দরবারে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আজিম প্রেমজি সম্বন্ধে একটা কথা বলতে হয় যে ভারতবর্ষে এরকম দাতা মানুষ খুব কমই আছে, যিনি প্রচুর বিলিয়নস অফ ডলার্স দান করেছেন ভারতীয়দের পড়াশোনার জন্য, যারা গরিব তাদের পড়াশোনার জন্য। সুতরাং শুধুমাত্র যে তার একটা কর্পোরেট ইমেজ বা এন্টারপ্রেনারের ইমেজ রয়েছে তা নয়, দাতা হিসাবে বা ফিলান্থ্রপিক যে অ্যাক্টিভিটিগুলো আছে, যে ইংরেজি বলে ফিলান্থ্রপি, মানে সমাজ কল্যাণের জন্য কাজ করা, সেখানে কিন্তু প্রচুর প্রচুর অর্থ তিনি দান করেছেন।
এলন মাস্কের নাম তোমরা সবাই জানো, স্পেস এক্সের অন্যতম কর্ণধার, অন্য যার ব্রেন চাইল্ড হচ্ছে স্পেস এক্স, টেসলা নামক গাড়ির এলন মাস্ক টেসলা নামক যে কোম্পানি আছে, সেই কোম্পানি যে তোমাকে সোলার পাওয়ার্ড ভেহিকেল গাড়ি তৈরি করে, সেটাও তার অবদান। এবং স্পেস এক্স নামে যে প্রাইভেট উদ্যোগে, এতদিন আমরা জানতাম যে রকেটে বিভিন্ন রকম যে রিসার্চ হয় ওগুলো খালি গভর্নমেন্টের পক্ষে সম্ভব, প্রাইভেটের পক্ষে সম্ভব না, কিন্তু এলন মাস্ক এটা ভুল প্রমাণ করে দেখেছেন যে স্পেস এক্স নামে একটা প্রাইভেট কোম্পানি নিজে তৈরি করেছেন, যেখানে রকেট তারা পাঠান বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে রকেট পাঠাচ্ছেন, এবং অনেক তার ভিশন খুব দূর অবধি, তার যে দূরদর্শিতা তিনি অসাধারণ দূরদর্শিতা, এবং তার কী বলবো রিসার্চের দিকে অনেক খুব ইন্টারেস্ট আছে। খুব ওয়ার্কাহলিক লোক, কিন্তু মানে ভদ্রলোক প্রচণ্ড কাজ করতে পারে, প্রচণ্ড পড়াশোনা করতে পারে। হ্যাঁ, তো এরকম একটা লোক হচ্ছে এলন মাস্ক। ল্যারি পেজ নাম শুনেছ, গুগলের একজন ইনভেন্টারদের মধ্যে একজন ল্যারি পেজ, সার্গেই ব্রিন এর নাম তো শুনে থাকবে। তো ল্যারি পেজ গুগল যে সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনটা ল্যারি পেজ তৈরি করেছিলেন, এবং আমি তোমাদের একটু পরে দেখাবো যে কীভাবে ল্যারি পেজ বা সার্গেই ব্রিন গুগল কোম্পানিকে দান করেছিলেন। নেক্সট আমরা যাই যে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ জিনিসটা কী? Entrepreneurship is essentially the act of creation requiring the ability to recognize an opportunity, shape a goal, and take advantage of the situation. Entrepreneurs plan, persuade, raise resources, and give birth to a new ventures. বলছে এন্টারপ্রেনারশিপ তার বেসিক কথাটা হচ্ছে নিউ, নতুন ধরনের একটা উদ্যোগ, নতুন একটা গোল, নতুন একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো নতুন কিছু করার একটা ক্ষমতা, দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টি করার একটা ক্ষমতা। হ্যাঁ, একটা অপরচুনিটিকে চেনা, কারণ বিজনেস মানে অপরচুনিটি, ঠিক সময় বিজনেসটাকে করা, তাকে চেনা, গোলটাকে তৈরি করা, অবজেক্টিভ তৈরি করা, এইগুলো একটা এন্টারপ্রেনারশিপের একটা মূল দিক। এবং এইসব দিকে যারা কাজে লাগাতে পারে নিজেকে, বা এসব দিকে যাদের ঝোঁক আছে, বা এসব দিকে যাদের ইনহারেন্ট একটা ট্যালেন্ট আছে, তারা এন্টারপ্রেনারশিপের খুব ভালো জায়গায় যেতে পারে। Entrepreneurship is a purposeful act. এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ডেফিনেশন। Entrepreneurship is a purposeful activity of an individual or a group of associated individuals undertaken to initiate, maintain, and aggrandize profit by production or distribution of economic goods and service. বলছে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে একজন উদ্যোগপতি কিংবা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, অনেকগুলো লোক একসঙ্গে মিলে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করে হ্যাঁ প্রফিট কামাতে পারে, বুঝলে তো? তো this form of business is also called entrepreneurship. Entrepreneurship is meant the function of forcing investment and production opportunities, organizing শুধুমাত্র বিজনেস করাটা না, এখানে বলছে দেখো যে ইট ইজ মেন দ্য ফাংশন অফ ফোর্সিং ইনভেস্টমেন্ট, মানে ঠিক সময় উদ্যোগটা কখন ইনভেস্টমেন্ট করতে হবে, সেই সময়টা, সেই ক্ষণটাকে চেনা, অ্যান্ড কোন সময়ে তোমার প্রোডাকশন অপরচুনিটিস ভালো থাকবে, কোন সময় বিজনেসটা করতে হবে, কীভাবে করতে হবে, নতুন যে প্রোডাকশন প্রসেস সেটাকে কীভাবে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তোমার ক্যাপিটাল কীভাবে রেজ করতে হবে, ক্যাপিটাল মানে টাকাকে ফান্ড কীভাবে তৈরি করবে, লেবার কীভাবে হায়ার করবে, হ্যাঁ, এর সঙ্গে যাবতীয় যে জিনিসগুলো জড়িয়ে আছে, এই প্রত্যেকটাকে ম্যানেজ করাটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ। শুধুমাত্র বিজনেস করে যদি বললে তো হবে না, বিজনেসের সঙ্গে একাধিক 101টা জিনিস জড়িত আছে, এই প্রত্যেকটা জিনিস হ্যাঁ একদম রেগুলারাইজ করা বা মেনটেন করাটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। ইটস ভেরি ডিফিকাল্ট জব, খুব কঠিন একটা কাজ কিন্তু। আচ্ছা, তোমার ছোট্ট করে একটু অন্যদিকে যাই, যে গুগলের কথাটা আমরা গল্পটা আমরা দেখি, যে গুগল 1995-এ এরকম একটা বাঁ দিকে দেখার ছোট্ট একটা ঘর, এর মধ্যে একটা গ্যারেজের মধ্যে গুগল শুরু হয়েছিল, এবং 2006 দেখো 2000 বা এখন বর্তমান সময় তার হেডকোয়ার্টার ছবি দেখো, এখন ঝাঁ চকচকে হেডকোয়ার্টার। তো 21 বছরের মধ্যে, 21 নাকি অলমোস্ট 20 আর অলমোস্ট 25 বছরের মধ্যে কি গ্রোথ। তো দেখো একটা ছোট্ট যে জায়গা থেকে শুরু, একটা গ্যারেজের মধ্যে 2-3 জন মিলে শুরু করেছিল,
সেই জিনিস আজকে কি কোন জায়গায় পৌঁছেছে, কি করে পৌঁছেছে, কেন পৌঁছাতে পেরেছে, কেন কি এর মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে এসছে। ইউটিউব নিয়ে, মানে এর মধ্যে ধরো জিমেল নিয়ে এসছে এরা, গুগল ক্লাসরুম নিয়ে এসছে, গুগল টক নিয়ে এসছে, গুগল ভিডিও চ্যাট নিয়ে এসছে, গুগল ম্যাপ নিয়ে এসছে, গুগল কি বলবে ক্লাসরুম নিয়ে এসছে, কত কিছু গুগলের মধ্যে প্রোডাক্ট আছে, তাই না? তো এই প্রত্যেকটা প্রোডাক্টের নতুন নতুন জিনিস, নতুন নতুন ভিশন, নতুন নতুন আইডিয়াকে নিয়ে এসছে। গুগল অ্যাডসেন্স নিয়ে এসছে, অর্থাৎ তুমি যে অ্যাডভার্টাইজ করে পয়সা করতে পারবে, বা নিজের কোম্পানিকে অ্যাডভার্টাইজ করতে হবে ওয়েবসাইটে, বিভিন্ন রকম ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স মাধ্যমে, যে ইউটিউবের মাধ্যমে যে এত সব কন্টেন্ট বানায় ইউটিউবিয়ানরা, তো এই যে তার মধ্যে যে অ্যাডটা চলে সেখান থেকে একটা পয়সা ইনকাম করতে পারে। তো এইসব বিভিন্ন রকম আইডিয়াগুলো, এই সমস্ত কিছু কিন্তু গুগল ইনভেন্ট করেছে। সুতরাং ওরা কিন্তু একটা জায়গায় থেমে থাকেনি। গুগল সিম্পলি কি, যে তুমি কিছু কিওয়ার্ড দেবে, কিছু শব্দ লিখবে, সেখান থেকে কিছু পেজ তোমাকে দেখাবে ওই শব্দের উপর বা ওই ওয়ার্ডটার উপর ভিত্তি করে। ধরো তুমি এমআইটি সার্চ করতে চাইছো, সেখানে এমআইটি দিলে এমআইটির সম্বন্ধে দেখাবে, এই তো একটা জিনিস। কিন্তু এই জিনিসটা এরা কিভাবে আরো বড় ব্যক্তির জায়গায় নিয়ে গেছে, গুগল ম্যাপসের মাধ্যমে, গুগল টকের মাধ্যমে, গুগল চ্যাটের মাধ্যমে, গুগল তোমাকে ইউটিউবের মাধ্যমে, কত বিস্তার করেছে জিনিসটা, তাই না? আচ্ছা, ঠিক এরকমই একটা কোম্পানি, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে আজিম প্রেমজিম কোম্পানি, বিরাট বড় বিজনেসম্যান এবং টাইকুন আমাদের দেশের আজিম প্রেমজি, এবং তার গল্প আমি বলছিলাম যে 1970s সময়ে তিনি আমেরিকাতে পড়তে চলে গেলে, তখন হয়তো তার বয়স 26-27 হবে। তো এই সময় তার বাবা ভারতবর্ষে মারা গেলেন, এবং তাদের বেসিক্যালি ওই ডালডা, ঘি, টিউবলাইট, তারপরে বাল্ব, এসবের ব্যবসা ছিল। তো আজিম সন্তুর সাবান, এসবের ব্যবসা ছিল, ছোটোখাটো ব্যবসা। আজিম প্রেমজির সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে চলে আসতে হবে পড়াশোনা ছেড়ে ব্যবসাটাকে সামলানোর জন্য, এবং এমনভাবে সামলান তিনি সেই ব্যবসা, সে 70s দশক থেকে 80s, 90s, 2000 যে নতুন নতুন জিনিস তিনি ব্যবসার মধ্যে ঢোকাতে শুরু করলেন। যেমন ফর এক্সাম্পল 90s দিকে দেখলেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা খুব, বা 80s থেকে 90s মধ্যে দেখলেন যে তখনকার সবচেয়ে বেস্ট ইউজ হচ্ছে সফটওয়্যার রিলেটেড কাজ। সুতরাং তিনি সফটওয়্যার ইনভেস্ট করলেন, এবং দেখা যাচ্ছে সেখানে তারা উইপ্রো কোম্পানি দেখো, তাদের ছবি দেখো, তাদের হেডকোয়ার্টারে। হ্যাঁ, তো সে সফটওয়্যার ইনভেস্ট করলো, এবং সফটওয়্যার বহু লোক রিক্রুট করলো, বহু ইঞ্জিনিয়ার সেখানে কাজ করে, বড় বড় কোম্পানি তাদের কাছে আসে সার্ভিস দিতে। সুতরাং এই যে বিরাট একটা সাম্রাজ্য তৈরি করে কোথা থেকে, খুব সামান্য একটা ঘি, ডালডা, ওই বাল্ব তৈরি করা কোম্পানি। তো সেটা এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে তোমাকে গ্রো করতে হবে, তোমাকে দেখতে হবে বিজনেসটা কত, তোমাকে থেমে থাকলে চলবে না। থেমে থাকলে তোমাকে তোমার কম্পিউটারগুলো তোমাকে শেষ করে দেবে। হ্যাঁ, বিজনেসটা খুব ডাইনামিক জায়গা, যেখানে তোমাকে টিকে থাকতে হলে তোমাকে র্যান্ডমলি ইনোভেট করতে হবে, খুব চ্যালেঞ্জিং জায়গা। এটা সরকারি চাকরির মতো নয়, বা তোমার খুব সেফ গার্ডের মতো জায়গায় নয় যে তুমি চুপচাপ বসে আছো, কিছু করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, এরকম টাইপের জিনিস নয়। বিজনেসটা হচ্ছে পিওরলি খুব চ্যালেঞ্জিং কাজ, খুব ডিফিকাল্ট কাজ, এবং খুব ডাইনামিক কাজ, যেখানে তোমাকে ডে টু ডে তোমাকে নতুন নতুন জিনিস ইনভেন্ট করতে হবে, নতুন নতুন জিনিস আনতে হবে মার্কেটের মধ্যে, তা না হলে তুমি টিকতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উইপ্রো ডিড। 1945 সালে কোম্পানি তৈরি করে, তার বাবা তৈরি করেছে, আজিম প্রেমজির বাবা। 1970 তার নামটা চেঞ্জ করে ফেললো, এবং 2020 সালে $11 বিলিয়ন কোম্পানি এটা। এবং শুধু $11 বিলিয়ন কোম্পানি নয়, আমি একটু আগে বলছিলাম যে আজিম প্রেমজি ভারতবর্ষের সবচেয়ে বড় দাতাদের মধ্যে একজন, খুব ভালো ভালো ইউনিভার্সিটি তৈরি করেছেন উনি, যেখানে মানে অনেক শিক্ষা ক্ষেত্রে অনেক টাকা তিনি স্রেফ দান করে দিয়েছেন, প্রচুর টাকা, $বিলিয়নস। তো সুতরাং ব্যবসা তো ঠিকই আছে, ব্যবসা ভালো কথা, কিন্তু একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজেকে স্যাটিসফাই করার জন্য, সমাজের প্রতি তার দায়বদ্ধতার জন্য, সমাজকে কিছু দিয়ে যাওয়ার জন্য অনেক যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রচুর টাকা দানও করেন সমাজের
উন্নতি করবে। সমাজ যদি ভালো না থাকে তাহলে সেখানে ব্যবসা তো ভালো হবে না। না, একটা খারাপ সমাজ যেখানে সবসময় মারামারি খুনোখুনি সিভিল ওয়ার লেগে থাকে, সেখানে কি ভালো ব্যবসা তুমি করতে পারবে? করতে পারবে না। সুতরাং সমাজ ভালো থাকার, সমাজকে স্থির রাখার, সুস্থির রাখার জন্য সমাজকে গ্রো করানো খুব দরকারি, সমাজটাকে তৈরি করতে হবে। এবং সেই জন্য সমাজকে তৈরি করার জন্য তারা প্রচুর টাকা স্রেফ দান করে দিয়েছে। ফাংশনস অফ এন এন্টারপ্রেনার, একজন এন্টারপ্রেনারের ফাংশনসগুলো কী কী? ফাংশনস মানে কাজগুলো কী কী, কী করতে হয় তাকে? প্রথম কাজ হচ্ছে নিশ্চয় বুঝতে পেরেছো যে আইডিয়া জেনারেশন, তোমাকে আইডিয়াটা বের করতে হবে। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ অবজেক্টিভস, তোমাকে অবজেক্টিভটা বের করতে হবে, তাই না? যে আমি কী কী করতে চলেছি। তারপর সেই যখন আইডিয়াটা বেরিয়ে গেল, তবে তুমি অবজেক্টিভগুলো ঠিক করলে যে এই কাজগুলো আমার করতে হবে। তারপর নেক্সট হচ্ছে রেজিং অফ ফান্ডস, অর্থাৎ পয়সা জোগাড় করতে হবে এই বিজনেসটা চালানোর জন্য, স্টার্ট করার জন্য। তা তোমার যদি র মেটেরিয়াল লাগে, কাঁচা মাল লাগে, তাহলে সেগুলো প্রোভাইড করতে হবে। মেশিনারি লাগলে মেশিনারি দিয়ে আসতে হবে। মার্কেট রিসার্চ করতে হলে, মার্কেট মানে তোমার যে প্রোডাক্ট তুমি কাকে কোথায় বিক্রি করবে, সেখানকার কাস্টমার বেস কেমন, এগুলোকে বলে মার্কেট রিসার্চ। হ্যাঁ, তো সেটা করতে হবে, তোমাকে করতে হবে। ডিটারমিনেশন অফ ফর্ম অফ এন্টারপ্রাইজ, কী ধরনের উদ্যোগ তুমি তৈরি করতে চলেছো, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, সেটা তোমাকে ঠিক করতে হবে। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট, অর্থাৎ যে তোমাকে রিক্রুটমেন্ট করতে হবে, তোমার বিজনেস চালানোর যত লোক দরকার হবে না, তো সেটা তুমি কীভাবে রিক্রুট করছো সেটা তোমাকে দেখতে হবে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট, তোমার সেটা এই গোটা জিনিসটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং প্রচুর কাজ একটা এন্টারপ্রেনারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে গেলে তো প্রচুর কাজ। তার মধ্যে সবচেয়ে বড় কাজটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আইডিয়া জেনারেশন, অর্থাৎ আমি কী আমার আইডিয়াটা কী, যেটা অ্যাড বলে না যে আইডিয়া, এই আইডিয়া কী বলে জানো, আইডিয়া সমস্ত কিছু বদলে দেয় আর কি, সেরকম ব্যাপার আর কি। হ্যাঁ, আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। আইডিয়া তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে, গোটা পৃথিবী পরিবর্তন করতে পারে। যে ইন্টারনেট, এই আইডিয়াটা যার মাথায় এসেছিল, দেখো গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, তাই না? সুতরাং আইডিয়াটা পাওয়াটা খুব, গুগলে যে সার্চ করে তোমার ওয়েবসাইট বেরোবে, এই আইডিয়াটা গোটা পৃথিবী চেঞ্জ করে দিয়েছে। তো সুতরাং আইডিয়াটা পাওয়া খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এন এন্টারপ্রেনার, কিন্তু ফাংশনস আমরা দেখলাম যে ওকে কী কাজ করতে হয়, কিন্তু একটা এন্টারপ্রেনারের মধ্যে সেই ব্যক্তিটার মধ্যে কী কী গুণ থাকা দরকার। কোনো গুণ না থাকলে কিন্তু কিছু হবে না, অনেকগুলো গুণ থাকা দরকার। সেটা হচ্ছে নিড টু অ্যাচিভ, তার মধ্যে তার ভেতরে কিছু একটা করে দেখানোর একটা উদ্যোগ তাকে থাকতে হবে। যাকে বলে যার চার নাই সে কিছু করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন থাকতে হবে। সে যদি সবসময় বাবা মা বন্ধু বান্ধব বা পাড়াপড়শির কথায় চলে, তাহলে কিন্তু he will not be a good entrepreneur because he does not have the capability to judge things. তার মধ্যে একটা জিনিসকে স্বাধীনভাবে চিন্তা করাটা স্কোপ থাকতে হবে, ঠিক আছে? রিস্ক বিয়ারিং, যে রিস্ক যদি তুমি হলে একটুতেই ঘাবড়ে গেলে হবে না, যে আমার 20 টাকা লস হয়ে গেলো, 10 টাকা লস হয়ে গেলো, 50 টাকা লস, 20 টাকা লস হলো। সুতরাং রিস্ক তাকে নেওয়ার মতো ক্ষমতা তাকে রাখতে হবে। লোকাস অফ কন্ট্রোল, ডিটারমিনেশন, অর্থাৎ কোনো একটা কিছু করার উদ্যোগ, যা আমি এটা করবোই, সেটাকে ডিটারমিনেশন বলে। পজিটিভ সেলফ কনসেপ্ট, মানে হচ্ছে নিজের সব কিছু একটা পজিটিভ অ্যাঙ্গেলে ভাবা। এই যে ধরো এখন লকডাউন চলছে, এখন চারিদিকে পৃথিবীর সমস্ত খারাপ আসছে, এই অবস্থায় কি নতুন নতুন আইডিয়া আসছে লোকের মাথায়? নিশ্চয়ই আসছে। তো সেটা হচ্ছে পজিটিভ দিক। এখন অনেক লোক আছে তো নেগেটিভলি চিন্তা করেই যাচ্ছে যে কিছু হবে, সবাই মরে গেলাম, সব চলে গেল, এরকম একটা নেগেটিভ চিন্তা করে। কিন্তু তার থেকেও কিছু কিছু লোক পজিটিভলি চিন্তা করছে। হ্যাঁ, এবিলিটি টু ফাইন্ড অ্যান্ড এক্সপ্লোর অপরচুনিটিস, অর্থাৎ যে নতুন নতুন দিগন্তগুলোকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে, সেটা সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধু বান্ধাত্মক পুরোনো জিনিসপত্র নিয়ে পড়ে থাকলে চলবে না। তারপর হচ্ছে হোপ অফ সাকসেস, ফ্লেক্সিবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অফ হোপ অফ সাকসেস। হোপ অফ সাকসেস মানে হচ্ছে যে একটা আশা মানুষের মধ্যে, যার মধ্যে আশাই নেই, সে নতুন কাজ করবে কেমন, তাই না? যে ফ্লেক্সিবল মানে, যে সে যদি বলে না আমি লোকটার সঙ্গে কাজ করতে পারবো না, সে যদি বলে না আমি ওদের সঙ্গে কাজ করতে পারবো না, আমি মহিলাদের সঙ্গে কাজ করতে পারি না, আমি এদের সঙ্গে কাজ করতে পারি না, ওদের সঙ্গে কাজ করতে পারি না, তাহলে কিন্তু সে ভালো এন্টারপ্রেনার হবে না। কারণ সবার সঙ্গে তোমার কাজ করতে হবে।
অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অফ মাইন্ড। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে কিছু কিছু জিনিসকে নিজের মস্তিষ্কে এমন জিনিস থাকতে হবে যেটা তুমি অ্যানালাইজ করবে, জিনিসগুলো দেখবে, বিচার করবে। সেরকম যদি তোমার বুদ্ধিশুদ্ধি না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না। কনফ্রন্টিং আনসার্টেনিটি, বিজনেসে কিন্তু আনসার্টেনিটি চূড়ান্ত। এতে বিজনেসে কখনো কিছু ফিক্স হয় না, তুমি ভেবে নিলে এক হলো আর এক। সুতরাং এই আনসার্টেনিটিটা কি যাতে কোপ আপ করতে হয় তার মধ্যে সে শক্তিতে থাকতে হবে, ঠিক আছে। ওপেননেস টু ফিডব্যাক, এটা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে আলোচনার জন্য রেখেছি আর কি। আরও অনেক পয়েন্ট আছে, তোমার নোটটা দেখলে হয়তো নোটে দেখবে 25খানার উপর পয়েন্ট রয়েছে, তার মধ্যে থেকে আমি কয়েকটা তুলে দিয়েছি। ওপেননেস টু ফিডব্যাক তার মানে হচ্ছে যে একজন এন্টারপ্রেনার সে কাস্টমার কাছে শুনবে। দেখো তোমার কাস্টমার ফর্ম পাওয়া যায় যেখানে জিজ্ঞেস করে যে আমাদের প্রোডাক্টটা আরও ভালো কী করে করবো, আরও বেহতর কেসে বানায়, এইসব জিজ্ঞেস করে না? তো কেন জিজ্ঞেস করে? কেন কি ওরা চায় যে তোমার ফিডব্যাকের মাধ্যমে তুমি যত ভালো ফিডব্যাক দেবে তত ভালো ওরা তোমাকে প্রোডাক্টটা দিতে পারবে। সুতরাং তোমাকে যদি স্যাটিসফাই করতে পারে তাহলে ওদের কাস্টমার বেস আরও বাড়বে। কারণ ওই তুমি কিন্তু নেক্সট তোমার বন্ধুকে বা তোমার পাড়াপড়শিকে বা তোমার ফ্যামিলিকে ওই প্রোডাক্টটা নিতে বলবে, রেকমেন্ড করবে যে এটা তুমি এই পেনটা নাও, বা এই কম্পিউটারটা নাও, এই কোম্পানির কম্পিউটার নাও, এই কোম্পানির পেন নাও, এই কোম্পানির বাল্ব নাও, বুঝেছো? এই জন্য কোম্পানি সবসময় চায় যে টু হ্যাভ সাম ওপেননেস টু ফিডব্যাক। সবসময় কোম্পানিকে যত তুমি ক্রিটিসাইজ করবে তত ভালো, ও তত ভালো বেটার হবে। এন্টারপ্রেনার আর ম্যানেজারের মধ্যে তফাৎ কোথায়? কারণ দুটোই কিন্তু কাছাকাছি জিনিস। An entrepreneur is involved with the startup process as manager with running the business. বলছে যে এন্টারপ্রেনার এ থেকে জেড অব্দি এন্টারপ্রেনারের দায়িত্ব। টাকা করে আসবে, আইডিয়া জেনারেট করা, টাকা জোগাড় করা, হাবি যাবি সমস্ত কিছু এন্টারপ্রেনার দায়িত্ব। কিন্তু ম্যানেজার খালি বিজনেসটাকে চালানোর জন্য লাগে। ম্যানেজার কোন কাঁচামাল আসছে না, কোন এমপ্লয় ঠিক মতো কাজ করছে না, এইসব কাজ ম্যানেজারের কাজ, বুঝলো? তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স একটা এন্টারপ্রেনারের সঙ্গে একটা ম্যানেজার। হুম। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, সেকেন্ড পয়েন্টে বলছে দেখো, ম্যানেজারে কিন্তু টাকা দিয়ে স্যালারি নিয়ে চলে যাবে মাসের শেষে, কিন্তু এন্টারপ্রেনারকে সবার স্যালারির জন্য বন্দোবস্ত করতে হয়, এবং সমস্ত রিস্ক, সমস্ত লস, সমস্ত প্রফিট কিন্তু ওকেই বিয়ার করতে হয়। লাভ হলে যেমন ওই নেয়, রিস্ক হলো মানে লস হলেও কিন্তু ওকেই ওই শকটা অ্যাবজর্ব করতে হয়, ঠিক আছে। কেন কি সবাইকে পেমেন্ট দিতে হবে, যত এমপ্লয়ি আছে সবাইকে পেমেন্ট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এন্টারপ্রেনার তার নিজস্ব বুদ্ধি বলে, তার অ্যানালিটিক্যাল স্কিল ইউজ করে নতুন নতুন চেঞ্জ নিয়ে এসে কোম্পানির মধ্যে। যেমন আজিম প্রেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডালডা, বেসন ইত্যাদি বিজনেস থেকে ওরা নতুন একটা বিজনেসের দিকে গেল, এটা এন্টারপ্রেনার করবে। কিন্তু ম্যানেজার সে ম্যানেজার কোন কাজটা করবে? ম্যানেজার খালি এন্টারপ্রেনার যে কাজগুলোকে বলে দিয়েছে বা যে নিয়মগুলোকে শিখিয়ে দিয়েছে সেই নিয়মের পালন করবে। যে তুমি দেখো যেটা এমপ্লয়ি 12 দিন সিক লিভ নিচ্ছে কিনা, বা বেশি নিচ্ছে কিনা, 300 দিন কাজে আসছে কিনা, ঠিক আছে, এই র মেটেরিয়াল আমাদের কাছে আসছে কিনা, এইগুলো কাজের দায়িত্ব কিন্তু ম্যানেজার। আচ্ছা, আর যেটা আমি একটু আগে বলছিলাম যে এন্টারপ্রেনার তার পুরো 6 নম্বর পয়েন্টে দেখো, an entrepreneur gets uncertain rewards whereas a manager gets fixed rewards and salary. বলছে যে একজন এন্টারপ্রেনার তার পুরস্কার যে কি, সেটা প্রফিট হতে পারে, সেটা লস হতে পারে, কিন্তু একটা ম্যানেজারের পুরস্কার বা রিটার্ন যদি বলো সেটা সবসময় স্যালারি। ও স্যালারি পেয়ে মাইনা পেয়ে খুশ, ঠিক আছে। কিন্তু একটা এন্টারপ্রেনার যে কী হবে, প্রফিট হবে লস হবে, তা কিন্তু ঠিক না, শিওর না, বুঝলি? তো এইগুলো হচ্ছে ডিফারেন্স, পরীক্ষা আসতে পারে, এটা ভালো করে পড়বে। সুতরাং আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে যতই খারাপ সিচুয়েশন হোক না কেন, বিশেষ করে এই সময় পরিপ্রেক্ষিতে আমি বলি যে যতই খারাপ সময় হোক না কেন, লড়াই সবাইকে করতে হবে। এবং লড়াই বিভিন্ন পরিস্থিতিতে আমরা ভাবি যে লড়াই খালি আমেরিকাতেই হচ্ছে বা ইউরোপে হচ্ছে, সেখানে অন্য কনসেপ্ট আসছে এগ্রিকালচারের ক্ষেত্রে বা
কোনো মেকানাইজেশনের ক্ষেত্রে, কিন্তু সেটা ঠিক নয়। এমনি খুব সাধারণ অবস্থাতেও, সাধারণ দেশেও কিন্তু মানুষ কিন্তু লড়ে যাচ্ছে, নানারকম টেকনোলজি ইউজ করছে এবং সেখানে আরও ভালো রেজাল্ট আসছে। সুতরাং আমরা দেখতে পাই যে নাইজেরিয়াতে একটা 27-28 বছরের মেয়ে জামিলা আব্বাস, ও এম ফার্ম মানে বলে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে। হ্যাঁ, এখানে তো কৃষি অ্যাপের মতো আর কি। তুমি মোবাইল অ্যাপটা দিয়ে চাষি ভাই তার সমস্যার কথা এগ্রিকালচার সায়েন্টিস্টকে জানাতে পারে, তার ফসলের ক্ষতি সম্বন্ধে জানাতে পারে, কী রোগ হচ্ছে সে, এবং কী রোগ হচ্ছে না রোগ হচ্ছে, তার প্রতিকার কী, এই সমস্ত তথ্যগুলো সেই এগ্রিকালচারের সায়েন্টিস্ট আবার তার কাছে পৌঁছে দিতে পারে। সুতরাং এই কাজ হচ্ছে এম ফার্ম, বুঝলো তো? তো এটা দারুণ একটা উদ্যোগ। এটা নাইজেরিয়ার মতো দেশে তারা খুব ভালো সাফল্য পেয়েছে এই অ্যাপটি ইউজ করে। এবং তোমরা ভাবো এই অ্যাপটি একজন 27-28 বছরের উদ্যোগপতি জামিলা আব্বাস তৈরি করেছে। হ্যাঁ, তারপরে দেখো আরও এরকম আছে অনেক। আকুমা নাইজেরিয়ার ফার্ম কাউন্টি বলে একটা সংস্থা আছে, এর সন্তোষ কাবেরী ইন্ডিয়ার। এই সন্তোষ কাবেরী বেসিক্যালি খুব তোমাকে সাধারণ জিনিসপত্র নিয়ে কাজ করে। আমরা তো সময় হাইফাই চিন্তা করি, কিন্তু এর যদি কাজ তোমরা আমি আমার মনে হয় একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সন্তোষ কাবেরীর সঙ্গে তোমরা পড়াশোনা করে আমাকে জমা দাও রিপোর্ট। তোমরা আমাকে বলো যে সন্তোষ কাবেরীর কাজগুলো কী কী। হ্যাঁ, ওর কী কী ইনভেনশনগুলো আমি এইখানে এখন ডিসকাস করছি না। তোমরা আমাকে বলো ইন্টারনেটে সার্চ করে যে সন্তোষ কাবেরী সো ফেমাস। হ্যাঁ, যে এত বিখ্যাত কেন ইন্ডিয়াতে এগ্রিকালচারে ও কি এমন করে দেখিয়েছে। ঠিক আছে, তো এখানে আলী বলে একটা মেয়ে আছে, সে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ফার্স্ট জেনারেশন ফার্মার্স। আমেরিকাতে নতুন একটা এন্টারপ্রেনার তৈরি করেছে, কোম্পানি তৈরি করেছে। লুক ক্রাভন ইউনাইটেড কিংডম, সে নতুন ধরনের চাষ শুরু করেছে তোমাকে আমেরিকাতে। আমি এদের সম্বন্ধে প্রত্যেকের সম্বন্ধে একটু বলে রাখছি। ফার্ম ক্রাউডিং যে তোমরা দেখলে অনেককার অ্যাকুমার কোম্পানি, ফার্ম ক্রাউডিং it is the leading agtech company, agriculture technology company in Nigeria, focused on providing the necessary tools and technology for farmers and agribusiness to boost food production with better yields, lower cost and smart marketing. Basically ফার্ম ক্রাউডিং শেখায় যে কীভাবে ভালো টুলস ফার্ম মেকানাইজেশন করে, হ্যাঁ, ভালো সিড ইউজ করে কীভাবে ফার্মে প্রফিট বাড়ানো যায়, সেগুলো ফার্মারদের শেখানো হয়। ফার্ম ক্রাউডিং এই একটা সংস্থা। তো সুতরাং বুঝতে পারছো, দারুণ একটা সংস্থা যে দারুণ কাজ করে চলেছে। হ্যাঁ, এদের একটা মোবাইল অ্যাপও আছে, এবং এদের কাজ করার পদ্ধতিটাও খুব ইন্টারেস্টিং। আমি ভাবছি তোমাদের একটা করে অ্যাসাইনমেন্ট দেবো এইসব সংক্রান্ত বিষয়ে। ওদের প্রসেসটা হচ্ছে, ওরা প্রথমে শেখায় ফার্মারদেরকে যে ক্রপ সিলেকশন অ্যান্ড ল্যান্ড সিলেকশন কীভাবে করতে হয়। ফার্মারদেরকে শেখায় যে সবার সঙ্গে অনেকগুলো ফার্মারদের সঙ্গে নিয়ে একসঙ্গে কীভাবে কাজ করতে হয়। তারপরে ইমপ্রুভ সিড ভ্যারাইটিস কীভাবে ইউজ করতে হয় সেগুলো শেখায় তারা। তারপরে ফার্মারদের সবচেয়ে সমস্যা কি, তাদের বায়ার থাকে না। হ্যাঁ, বায়ার থাকে না, মানে কেনার মতো লোক থাকে না মার্কেটে। আমাদের সমস্যা তো এটাই না যে তার প্রডিউসকে বিক্রি করতে পারে না সহজে। সুতরাং এই ফার্ম ক্রাউডিং কোম্পানিটা ওদের বিক্রি করার একটা সাধন যোগায়, তারা কাস্টমারকে তারা ঠিক করে দেয়। তো আমি বলবো যে তোমরা সন্তোষ কাবেরী আর লুক ক্যাভান এদেরকে নিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিচ্ছি। তোমরা বেসিক্যালি বলবে যে এরা কি করে, এর কাজ কি জন্য বিখ্যাত। ঠিক আছে, তো তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি, সেটা হচ্ছে সন্তোষ কাবেরী অ্যান্ড লুক ক্রেভেন এরা কী বিজনেস করে
কিসের জন্য বিখ্যাত এটা তোমরা একটা অ্যাসাইনমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, এগ্রিপ্রেনারশিপ। হোয়াট ইজ এগ্রিপ্রেনারশিপ? ইট ক্যান বি ডিফাইন্ড এজ জেনারেলি এগ্রিকালচারকে নিয়ে বিজনেস করা হচ্ছে এগ্রিপ্রেনারশিপ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইট ক্যান বি ডিফাইন্ড as generally sustainable, community-oriented, straightforwardly marketed agriculture. Sustainable agriculture denotes a holistic system-oriented approach to farming that focuses on the interrelationship of social, economic, and ecological process. বলছে হোয়াট ইজ এগ্রিকালচার? হচ্ছে যে বেসিক্যালি এগ্রিকালচারকে নিয়ে বিজনেস করা, সেটা হচ্ছে এগ্রিকালচার। কিন্তু বিজনেস এমন করে করা যাতে ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টের যাতে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বোঝা গেল? যাতে পারিপার্শ্বিক যে আমার এনভায়রনমেন্ট আছে সেটা যাতে ক্ষতি না হয়, সেটা যাতে ডিসব্যালেন্স না হয়, এইভাবে চাষ করে, এইভাবে চাষের পদ্ধতি অবলম্বন করে বিজনেস করাকে বলে এগ্রিপ্রেনারশিপ। বোঝা গেল? নিড ফর এগ্রিপ্রেনারশিপ। হোয়াট ইজ দ্য নিড? এর প্রয়োজন কেন? হচ্ছে কেন কি খাবারের চাহিদা, বিভিন্ন রকম খাবারের, ইভেন মাইক্রোবায়োটিক অ্যান্ড কোয়ালিটি ফুড স্টাফ, এরকম খাবারের চাহিদা বোথ ইন ইন্ডিয়া ওভারসিজে, মানে বিদেশেও বহু ডিমান্ড, খুব ডিমান্ড, ঠিক আছে? এবং বড় বড় কোম্পানি এগ্রি বিজনেসে আসতে চায়, কারণ তারা জানে যে এই বিজনেসে প্রফিট আছে। কেন প্রফিট আছে? কেন কি আলটিমেটলি মানুষের খাবারই তো সব, মানুষ খাওয়ার জন্যই সব কিছু করে। সুতরাং খাবারে যদি প্রফিট না থাকে তো কোথায় থাকবে আর, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে টু ডিক্রিজ ম্যান নিউট্রিশন। মানে যে এই আরেকটা এগ্রি বিজনেসের মডেলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে বাচ্চা ছেলে মেয়েরা ভালো করে খেতে পায় না, ম্যান নিউট্রিশনের ভোগে, অপুষ্টি, অনাহারে ভোগে। তাদের এই খাবারটা সবার কাছে পৌঁছয়, ঠিক আছে? সমস্ত সেকশনে পৌঁছয়, সমস্ত দেশবাসীর কাছে পৌঁছয়, সমস্ত জনগণের কাছে যাতে পৌঁছয়, এই জন্য এগ্রি বিজনেস মডেল বা এগ্রিপ্রেনারশিপ অত্যন্ত দরকার। বুঝা গেল? আচ্ছা, অন ফার্ম অ্যাক্টিভিটিস। অন ফার্ম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যে বিভিন্ন রকম প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং ইউনিট, ঠিক আছে? এগুলো যেমন হচ্ছে যে এগ্রো প্রডিউস অ্যান্ড প্রসেসিং ইউনিটস, হ্যাঁ, বলছে যে এইরকম যে ইউনিট মানে কি ইন্ডাস্ট্রি, কোনটাকে অনেক রকম ইন্ডাস্ট্রি হয়, তো কোন ইন্ডাস্ট্রিকে আমরা বলবো যে এগ্রো প্রডিউস প্রসেসিং ইউনিট। These units do not manufacture any new product, they simply process agriculture product, রাইস মিলস, ডাল মিলস, ঠিক আছে? মানে হচ্ছে যে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সেই অর্থে নতুন প্রোডাক্ট তৈরি করে না, শুধু একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে তারা ভ্যালু অ্যাড করে। যেমন ধরো রাইস মিল, ঠিক আছে? সেখানে তো ধান আসছে, ঠিক আছে? যেমন ডাল মিল, ডালটা যেখানে পলিশ করে ভালো করে গ্রেডিং করে করা, সেরকম মিল। সুতরাং এখানে কি শুধুমাত্র একটা জিনিসকে প্রসেস করা হয়, বুঝতে গেল? নতুন কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না, খালি প্রোডাক্টের ভ্যালু অ্যাড হচ্ছে, ঠিক আছে? এগ্রো প্রডিউস ম্যানুফ্যাকচারিং ইউনিট, এইখানে নতুন কিছু তৈরি হয়। দিস ইউনিটস প্রডিউস কমপ্লিটলি ইনোভেটিভ প্রোডাক্টস based on the agriculture produce as the key raw material, sugar factories, bakeries, strawberry units, etc. অর্থাৎ এই ম্যানুফ্যাকচারিং, এগুলো প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং যেটা বলছি আর কি, সেখানে নতুন জিনিস তৈরি হয়। নতুন জিনিস কি বলতে কি, যে চিনি ফ্যাক্টরি, সেখানে আখের রস থেকে চিনি, মানে আখ থেকে চিনি তৈরি হয়। তারপর হচ্ছে বেকারি, ঠিক আছে? ময়দা ফয়দা বা আটা ফাটা ইয়ে করে প্রসেস করে সেখানে তোমার ব্রেড, বিভিন্ন রকম ব্রেড হাবিজাবি তৈরি হয়, নান ফান তৈরি হয়, স্ট্রবেরি ইউনিট যেগুলো হয়। তো এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এখানে নতুন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, বুঝতে পারো? তাহলে ম্যানুফ্যাকচারিং, এগ্রো প্রডিউস ম্যানুফ্যাকচারিং আর এগ্রো প্রডিউস প্রসেসিং ইউনিটের মধ্যে তখন বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগ্রো ইনপুটস ম্যানুফ্যাকচারিং ইউনিটস। দিস ইউনিটস ম্যানুফ্যাকচার গুডস আইদার ফর অটোমেশন অফ এগ্রিকালচার অর ফর ইনক্রিজিং প্রোডাকশন, ঠিক আছে? এগ্রো ইনপুটস, ইনপুট মানে যে এখানে নতুন কিছু তৈরি হচ্ছে সেভাবে নয়, কিন্তু এখানে এগ্রিকালচারের ফার্মিংটাকে আরো ভালো করার জন্য যে যন্ত্রপাতি লাগে, এগুলো হচ্ছে সেইটার বিষয়। অর্থাৎ যেমন ট্র্যাক্টর দিয়ে আমরা চাষ করি, ট্র্যাক্টর বেশি বড় উদাহরণ দিয়ে ফেললাম, ফার্টিলাইজার,
যেমন ধরো ইনসেকটিসাইড, হ্যাঁ, তারপরে ফুড প্রসেসিং ইউনিট, এগ্রিকালচার ইকুইপমেন্ট, টুকটাক উইডার ফুইডার এইসব জাতীয়, রিপার। তো যেখানে তোমার যে জিনিসগুলো ইউজ করে এগ্রিকালচার ডেভেলপ, এগ্রিকালচার ফার্মিংটাকে বেটার করা যায়, সেগুলোকে বলছে এগ্রো ইনপুটস ম্যানুফ্যাকচারিং ইউনিট। বুঝে গেল? নেক্সট, এগ্রো সার্ভিস সেন্টার। দিস ইনক্লুড কিছুই না, এগ্রো সার্ভিস সেন্টার কিছুই না, এই যে বিভিন্ন এগ্রো ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর সারাবার জায়গাকে বলে এগ্রো সার্ভিস সেন্টার। তাহলে এগুলো ডিভাইড কেন করলো? এগুলো ডিভাইড করলো এই জন্য তোমাদেরকে বলে দিল কত রকমের এগ্রিকালচারের উপর বেস করে ইন্ডাস্ট্রি হয়, এবং তুমি এর মধ্যে যে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে পারবে নিজস্ব উদ্যোগে। এই জন্যই ভাগগুলো তোমাদেরকে বলে দিলাম। এগুলো প্রডিউস প্রসেসিং ইউনিটস আমি বললাম, যেখানে নতুন কিছু জিনিস তৈরি হয় না, শুধু ভ্যালু অ্যাডিশন হয়, যেমন ডাল মিল, রাইস মিল ইত্যাদি। আচ্ছা, এগুলো প্রডিউস ম্যানুফ্যাকচারিং ইউনিটসে নতুন জিনিস তৈরি হয়, যেমন ধরো সুগার ফ্যাক্টরি, বেকারি ইত্যাদি। এগুলো ইনপুটস ম্যানুফ্যাকচারিং ইউনিটস, অর্থাৎ যে ইকুইপমেন্টের যে জিনিসটা আমি বললাম, যে ফার্মিংটাকে বেটার করার জন্য যে যে ইউনিটগুলো আছে সেগুলোকে আমরা বলি এগুলো ইনপুট ম্যানুফ্যাকচারিং ইউনিটস, অর্থাৎ উইডার তৈরি কারখানা, বা ধরো তোমাকে পাওয়ার টিলার তৈরি কারখানা, রিপার তৈরি কারখানা, এসব হয়ে যাবে। এগুলো সার্ভিস সেন্টার কি? এই রিপার, এই হারভেস্টার, এই পাওয়ার টিলার, এই কাল্টিভেটর, এদেরই যে সার্ভিস সেন্টারগুলো থাকে যেখানে এদের সার্ভিসিং করা হয় সেগুলোকে বলে এগ্রো সার্ভিস সেন্টার। তো এই চারটে যে বিভিন্ন খাত আছে, এই চারটে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আছে, তোমরা কিন্তু চাইলে এই চারটের মধ্যে যে কোনো একটি তোমরা খুলতে পারো। এই জন্য আমি তোমাদেরকে এই উদাহরণগুলো দিলাম। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। অনেকটা বড় চ্যাপ্টার, তোমরা আস্তে আস্তে এগুলো পড়ো, বোঝো, এবং কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, নিচে ইমেল দেওয়া রইলো। ঠিক আছে? আর সেরকম হলে ফোনও জানাতে পারো।